আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্রে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন। ডিসেম্বরে উদ্বোধন হবে মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু। পদ্মা সেতু চালু হবে জুনে। 22 জেলার 36টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কোনো দুর্নীতি হয়নি দাবি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্ক্র্যাপ জাহাজের দাম। অস্থির চট্টগ্রামের শিপ ব্রেকিং শিল্প, রডসহ স্টিল পণ্যে প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্রে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনীতে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আগামীতে দক্ষিণ পূর্ব এশিয়ার উড়োজাহাজ চলাচলের কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে দীর্ঘতম রানওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। 10,700 ফুট দীর্ঘ এ রানওয়ের 1300 ফুট থাকবে সমুদ্রের মধ্যে। এতে খরচ হবে প্রায় 4,500 কোটি টাকা। 2023 সালে এর কাজ শেষ হবার কথা। তখন অবতরণ বা উড্ডয়নের সময় উড়োজাহাজের দুপাশে থাকবে বঙ্গোপসাগরের জলরাশি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে বিমানবন্দর ও কক্সবাজার ঘিরে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এই রানওয়েটা এমনভাবে সম্প্রসারণ করতে চাই যাতে আমি বললাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় প্লেনগুলি যেন নামতে পারে, রিফুয়েলিং করতে পারে বা তারা আসতে পারে, এবং আমাদের কক্সবাজার যে পর্যটন কেন্দ্র, এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করব বিশ্বমানের। তাদের সেখানে সকলে এসে যেহেতু আমাদের দেশটাকে উপভোগ করতে পারি। আর তাছাড়া এটা হলে পরে আমরা আর্থিকভাবে অনেক সচ্ছল হব, সেটার দিকেও আমাদের দেখতে হবে। কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সি বিচ এবং পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর। যাত্রী সেবা বাড়ানোর মাধ্যমে বেসরকারি বিমান কর্তৃপক্ষকে 1 নম্বর ক্যাটাগরিতে উন্নীত করতে কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন শেখ হাসিনা। কাজে যারা বিমানে কাজ করেন তাদেরকে আমি অনুরোধ করব যে সততার সাথে দক্ষতার সাথে এটা পরিচালনা করবেন। সিভিল এভিয়েশন নিরাপত্তা থেকে শুরু করে মানে আমি বলবো যে একটা আন্তর্জাতিক মানের যাতে হয় সেটা আপনারা দেখবেন। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নে কোনো কাজ করেননি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। উত্তরের দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। দুপুরে বিদ্যুৎ চালিত এই ট্রেন 25 কিলোমিটার গতিসীমায় চালানো হয়। আনুষ্ঠানিকভাবে মেট্রো রেল পরিচালনার উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, এই প্রকল্পের 68.49% কাজ শেষ হয়েছে। 16টির মধ্যে 5টি স্টেশন রেল চলাচলের জন্য উপযুক্ত করা হয়েছে। এছাড়া ট্রেনের বাকি বগিগুলো দ্রুত সময় দেশে আসবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আরও বলেন, 3টি মেগা প্রকল্প আগামী বছর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আগামী বছর জুনে পদ্মা সেতু ও ডিসেম্বরে উদ্বোধন হবে মেট্রো রেল। মেট্রো রেল এখন দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিজ জেলায় পদায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে তিনি একথা বলেন। এছাড়া 50 শয্যা বিশিষ্ট যেসব হাসপাতালে অপারেশনের সুযোগ রয়েছে সেখানে অ্যানেস্থেশিয়া চিকিৎসক দেওয়ার কথাও বলেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক। টিকা সংগ্রহ এবং টিকা আমাদের পাওয়া এটা কিন্তু সবটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক
যেটাই বলেন রাজনীতি, টিকা নিয়ে যে রাজনীতি, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে, যার জন্যে আমরা যে সবসময় চাইলেই সব টিকা পেয়ে যাচ্ছি তা না। আমরা ওই টিকা পাওয়া সাপেক্ষে যেভাবে পারা যায়, যত দ্রুততম সময়ে পারা যায়, আমরা সবাইকে টিকার আওতায় আনবো। এবছর নতুন এক ধরনের ডেঙ্গুর ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন মানুষ, যার বৈজ্ঞানিক নাম ডেনভি-3। রাজধানীর কয়েকটি হাসপাতাল থেকে নতুন নমুনা সংগ্রহের পর জিন বিন্যাস করে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। ডেনভি-3 ভ্যারিয়েন্ট ডেনভি-1 এবং 2 এর তুলনায় বেশি সংক্রমণশীল এবং ভয়ঙ্কর বলেও জানিয়েছে সংস্থাটি। যারা আগের এই দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন এবং নতুন করে ডেনভি-3 ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, তাদের বেলায় মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি বলেও জানানো হয়। মুজিব বর্ষে দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে কোনো ধরনের আর্থিক অনিয়ম হয়নি বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। অল্প সময়ে কাজ শেষ করা এবং সঠিক স্থান নির্বাচন করতে না পারায় ভুলের কারণে কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য মতে 22 জেলার 36টি উপজেলায় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, এই স্লোগানে মুজিব বর্ষে ভূমিহীনদেরকে দেয়া হয় 2 কক্ষ বিশিষ্ট বাড়ি। প্রতিটি বাড়ির সঙ্গে এক একটি পরিবারের স্বপ্ন এবং প্রধানমন্ত্রীর আবেগ ভালোবাসা জড়িত। কিন্তু আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর বসবাস শুরুর আগেই ফাটল ধরায় এবং ভেঙে পড়ায় প্রশ্ন উঠে কাজের মান নিয়ে। মনটা দিতে কত আনন্দ, গে ভাট্টা করো তাহুম গো, সরকারে আমরা ঘর বাড়ি দিছে, অনেক ঘর ভাঙে ভেঙে বুঝে যাবে থেকে তাহুম। পানির জন্য আমি কোনো কিছু করতে পারতাছি না, থাকতে পারতাছি না। হিন্দে ভাঙে জায়গা ভাঙে গেলে মানে আর সিমেন্ট দিয়ে বালু দিয়ে এনে লেপ দেওয়া, তখন আর আবার এখানে ফিরে জায়গা। প্রশাসনের গাফলতিতে এই ঘরগুলা এই বিলের মধ্যে উঠান দেয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়নে কোনো ঠিকাদার নিয়োগ হয়নি, তাই বাজেট কম বেশি করার সুযোগ ছিল না। কিন্তু উপযুক্ত স্থানে ঘর নির্মাণ না করায় প্রবল বৃষ্টিতে মাটি দেবে কিংবা বালু সরে গিয়ে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়। প্রতিমন্ত্রী জানান, তাৎক্ষণিকভাবে এসব ঘর সংস্কার এবং ক্ষেত্রবিশেষ পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। টিআইসি করে কাজ দেওয়া হয়েছে, শতভাগ টাকায় নির্মাণ কাজে ব্যয় হয়েছে। এই কাজের এই অর্থ থেকে কেউ প্রফিট শেয়ার করতে পারে নাই। এখানে কোনো ঠিকাদার ছিল না, টাইম ফ্রেম বেঁধে দেওয়া ছিল যে নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে, যার জন্য তাড়াহুড়ো করে এই খালের পাড়ে মাটি ভরাট করে ঘরগুলো করেছে, সেগুলো ধসে গেছে। অফিসিয়াল প্রসিডিওর ব্যবস্থা কিন্তু এটা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ না হয় সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্টে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি, অনিয়ম কিংবা দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পরবর্তী কাজগুলো যাতে মানসম্পন্ন হয় সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি আরও 8 সেন্টিমিটার বেড়ে জেলা শহর রক্ষা মাঠ পয়েন্টে বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অন্যদিকে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, খাসপুকুরিয়া থেকে বাগুটিয়া পর্যন্ত 3 কিলোমিটার এলাকার অন্তত 20টি বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ ও স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে এসব এলাকায় বাড়ি ঘর গাছপালা সরিয়ে নিচ্ছেন তারা। অন্যদিকে কুড়িগ্রামের সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী জীবনযাপন করছে অন্তত 30,000 মানুষ। ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী একদলীয় শাসন কায়েম করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিরুদ্ধে সব রাজনৈতিক সামাজিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সম্প্রতি করোনায় প্রাণ হারানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মুস্তাহিদুর রহমান স্মরণে নাগরিক শোক সভায় তিনি একথা বলেন। সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিরোধী মত দমন করছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে সত্যিকার অর্থেই এই ফ্যাসিবাদী যে একটা রাষ্ট্র তৈরি করেছে তারা, যার মূল লক্ষ্য হচ্ছে তারা একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চায়। আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ বংশধরকে যদি সত্যিকার অর্থেই আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে চাই, তাহলে আমাদেরকে সকলকে
জোটবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো বিকল্প নেই এখন রাস্তায় নেমে আসা ছাড়া। 2008 সালের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্ক্র্যাপ জাহাজের দাম। আন্তর্জাতিক বাজারে এখন দ্বিগুণ এর দাম। এতে অস্থির হয়ে উঠেছে দেশের ভাসমান লৌহ খনি খ্যাত চট্টগ্রামের শিপ ব্রেকিং শিল্প। এর ফলে দেশের রড সহ স্টিল পণ্যে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মমিনুর রিপন। করোনা পরিস্থিতির শুরুতেই বিশ্বব্যাপী স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতেও পড়ে নেতিবাচক প্রভাব। তখন জাহাজ মালিকেরা অপেক্ষাকৃত পুরনো জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করেন। আন্তর্জাতিক বাজারে এর দাম কমে তখন বিক্রি হয় টন প্রতি $250 থেকে $300। কিন্তু এখন ইউরোপ সহ সমৃদ্ধ দেশগুলোতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত কয়েক মাসে স্ক্র্যাপ জাহাজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত বছর চায়না বাংলাদেশ থেকে 1 লক্ষ টন বিলাস ইম্পোর্ট করছে। তারপরে এখন শোনা যাচ্ছে যে এরা সারা দুনিয়া থেকে স্ক্র্যাপ ইম্পোর্ট করে ওরা ডাম্পিং করতেছে। এটার জন্য আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস মার্কেটে সৃষ্টি হয়েছে। তাছাড়া প্যান্ডামিকের জন্য ইউরোপ থেকেও কোনো স্ক্র্যাপ আগে যেভাবে আসতো সেভাবে আসতেছে না। পিএইচপি শিপ রিসাইক্লিং এর কর্ণধার জহিরুল ইসলাম জানান, অন্য দেশের মতো বড় প্রভাব না পড়লেও চলতি বছর দেশে লৌহজাত পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। গত বছর মে জুনে জাহাজ কিনেছি $300, আজকে জাহাজের দাম $650। তো ওভারঅল ওয়ার্ল্ডের যেই এখন পরিস্থিতি, বাজার খুবই অস্থিতিশীল এবং এই জন্য প্রতিদিনই হুড় করে দাম বাড়ছে। আরেক শিপ ব্রেকার্স মাস্টার আব্দুল কাশেম জানান, স্ক্র্যাপ জাহাজের কল্যাণে বাংলাদেশে এর প্রভাব অনেকটা কম থাকবে। বাংলাদেশে শিপ ব্রেকিং থাকার কারণে প্রভাবটা অন্যান্য দেশের তুলনায় কম পড়বে, যেহেতু আমরা সরবরাহ কিছু করতে পারছি। হয়তো প্রতি বছর আমরা 30 লক্ষ 20 লক্ষ টন করতাম, এখন 10 লক্ষ টন করতে পারছি। এই অবস্থায় স্টিল পণ্যের বাজার সহনীয় রাখতে কয়েক মাসের জন্য ভ্যাট ট্যাক্স কমানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। এখন মালের এইভাবে যেটা জাহাজ কিনা পড়তেছে, এইটার আমরা তো মার্কেটে মাল এটা বিক্রিও করতে পারবো না, কারণ এই দামে তো রডই বিক্রি হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে গড়ে ওঠা জাহাজ ভাঙা শিল্প দেশের লোহার চাহিদার 65 থেকে 70% পূরণ করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গাজীপুর সিটি কর্পোরেশনের 2021-2022 অর্থ বছরে 20,986 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। মেয়র জানান, অবকাঠামোগত উন্নয়নে মূল বাজেটের 93% বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মশার নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বাস্তবায়নে জনগণ, ওয়ার্ড কাউন্সিলর সহ সবার সহযোগিতা চান মেয়র। কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। 20,986 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যেটার মধ্যে সবচেয়ে বেশি 1 নম্বর প্রাধান্য দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা এবং কোনোভাবে যেন পানি না জমতে পারে সেটার উপর আমরা 1 নম্বর প্রাধান্য দিচ্ছি। এবং এই বাজেট বাস্তবায়ন হলে আমাদের সিটি কর্পোরেশনের কোথাও বন্যা হবে না এবং আমাদের এই জায়গায় যে লক্ষ লক্ষ গার্মেন্টস ওয়ার্কার আছে, বিভিন্নভাবে ইন্ডাস্ট্রি আছে, সেগুলো যেন ভালোভাবে চলতে পারে সেই জন্য আমরা যোগাযোগ ব্যবস্থা, ঢাকার সাথে গাজীপুরের মানুষ যেন 20 মিনিটে যে কোনো জায়গা থেকে এই শহরের যোগাযোগ ব্যবস্থা তারা আসা যাওয়া করতে পারে সেটা আমরা প্রাধান্য দিচ্ছি। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য চূড়ান্ত 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি 5% অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, অর্থাৎ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের সর্বমোট 7% ক্যাশ ডিভিডেন্ড দিল। এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে $1.64। আগের বছর ইপিএস ছিল 97 পয়সা, সম্পদ মূল্য দাঁড়িয়েছে 19 টাকা, যা আগের বছর ছিল 13 টাকা 25 পয়সা। আগামী 9 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 7 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ব্রাহ্মণবাড়িয়ায় 2টি বাল্ক হেজের ধাক্কায় ডুবে যাওয়া নৌকাটি প্রায় 43 ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকাল থেকে তৃতীয় দিনের মতো অভিযানের পর দুপুরের দিকে নৌকাটি তীরে টেনে তোলার পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। তিনি জানান, নৌকার মধ্যে আর কারো লাশ পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে বিজয়নগরে তিতাস নদীতে একটি নৌকা ডুবির ঘটনায় 22 জন প্রাণ হারান।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমদানি করা তেল খালাসের সময় কমিয়ে সাশ্রয়ী ও নিরাপদ করতে এগিয়ে চলছে সমুদ্র ও ভূমিতে পাইপলাইন স্থাপনের কাজ। চীনের সাথে G2G ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ। আগামী জুনে চালু হবে এই কার্যক্রম। এর ফলে তেল পরিশোধন ক্ষমতা বাড়বে 3 গুণ, বছরে খরচ কমবে অন্তত 800 কোটি টাকা। প্রকল্পে খরচ হবে প্রায় 6,568 কোটি টাকা। রিপোর্ট করছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। বদলে যাচ্ছে আমদানি করা তেল পরিবহন ব্যবস্থাপনা। গভীর সমুদ্রে নোঙর করা জাহাজ থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সংরক্ষণাগারে পৌঁছে যাবে আমদানি করা জ্বালানি তেল। এরই মধ্যে শেষ হয়ে গেছে বঙ্গোপসাগরের তলদেশে 135 কিলোমিটার ও সমুদ্র তীরে 58 কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ। দুটি পাইপলাইন দিয়ে তেল জাহাজ থেকে সরাসরি চলে আসবে মহেশখালীর 6টি সংরক্ষণাগারে। সেখান থেকে পাম্পিংয়ের মাধ্যমে তা চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়। 3টি বড় আমাদের ক্রুড ট্যাঙ্ক হচ্ছে এবং 3টি ডিজেল ট্যাঙ্ক হচ্ছে। তো ক্রুড ট্যাঙ্কে আমাদের 2 সপ্তাহ বাড়তি মজুদের মিনিমাম আমাদের ব্যবস্থা থাকবে এবং ডিজেলের যেটি আছে সেটিও 1 সপ্তাহ বাড়তি মজুদের সক্ষমতা এখান থেকে আমরা পাবো আর কি। চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটির ঠিকাদারি প্রতিষ্ঠান CPPCI। Our engineers, consultants, monitoring and inspection of the construction works as per international standards. এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রচলিত লাইটারেজ জাহাজে তেল পরিবহনের ঝুঁকি ও খরচ বাঁচবে। 11 দিনের পরিবর্তে মাত্র 2 দিনে মাদার ভেসেল থেকে খালাস হবে পুরো তেল। জ্বালানি নিরাপত্তার খাতিরে আমরা যেটা চিন্তা করছি, তেলের ব্যাপারে আমরা 90 দিনের মজুদ রাখার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমরা ইতিমধ্যে খুলনাতে আমরা ট্যাঙ্ক টার্মিনাল করে ফেলছি, আমরা বাগাবাড়িতে করে ফেলছি, মহেশখালীতে নির্মাণ হয়ে যাচ্ছে, পতেঙ্গাতে নতুন করে আরেকটা ট্যাঙ্ক টার্মিনাল তৈরি হচ্ছে রিফাইনারিকে ঘিরে। সমগ্র বাংলাদেশে তেলকে সময় মতো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই সমস্তগুলো কিন্তু এইগুলিকে ভূমিকা রাখবে। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 63% কাজ। আগামী বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা প্রকল্পের পুরো কাজ। সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন হলে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন এবং মজুত সক্ষমতা বাড়বে, কমবে চুরি, কমবে অপচয়। সেই সাথে জ্বালানি নিরাপত্তার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশ, বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, ATN বাংলা, কালামছড়া, মহেশখালী, কক্সবাজার। এবারে আন্তর্জাতিক সংবাদ। শক্তিশালী হারিকেন আইডা ধেয়ে আসতে থাকায় যুক্তরাষ্ট্রের লুজিয়ানা উপকূল এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। ঘণ্টায় 220 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় সেখানকার স্থানীয় সময় রোববার বিকেলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে আইডা এতটাই শক্তিশালী যে এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে। এমনকি 2005 সালের হারিকেন ক্যাটরিনার চেয়েও এটি বেশি শক্তিশালী হতে পারে। রাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন 150 বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ নিয়ে আসছে আইডা। জারি করা হয়েছে জরুরি অবস্থা, পার্শ্ববর্তী মিসিসিপি রাজ্যেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবার পাটেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগার রিয়াল বেটিসের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি লিভারপুলের হাই ভোল্টেজ ম্যাচ ড্র হয়েছে 1-1 গোলে। এছাড়া বুন্দেসলিগায় হ্যাট্রিক করেছেন রবার্ট লেভানডোভস্কি। আর ইতালিয়ান লিগে হেরে মাঠ ছাড়ে জুভেন্টাস। দেখুন SM আশরাফের রিপোর্ট। করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র আর গ্যারেথ বেলরা একের পর এক সুযোগ হারানোয় প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে হতাশা নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। বল পজিশনে পিছিয়ে থাকা লস ব্লাঙ্কোসরা অবশেষে ডানি কারবাহালের দুর্দান্ত ভলিতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে অ্যানফিল্ড দর্শকদের হতাশায় পুড়িয়ে 22 মিনিটে চেলসিকে গোল এনে দেন কাই হাভার্টস। কিন্তু রিসি জেমসের ভুলে 10 রানে পরিণত হয় চেলসি। এরপর পেনাল্টিতে মোহাম্মদ সালাহ সমতায় ফেরান লিভারপুলকে। বাকি সময় একজন কম নিয়ে খেলা ব্লুদের রক্ষণ ভাঙতে পারেনি ইয়র্গেন ক্লপের দল।
অন্যদিকে বুন্দেসলিগে গোল উৎসব অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। ক্লাবের হয়ে 300 গোল করার রেকর্ডের দিনে হ্যাটট্রিক তুলে নিয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। হার্থা বার্লিনের বিপক্ষে 5-0 ব্যবধানে জয়ের পথে গোল পেয়েছেন থমাস মুলার এবং জামাল মুসিয়ালাও। ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়া নিশ্চিত হওয়ার পরের ম্যাচে ইতালিয়ান লিগে হোঁচট খেয়েছে জুভেন্টাস। লিওনার্দো মানসুসুর একমাত্র গোলে নিজেদের মাঠেই হার নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্রে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর। বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন। ডিসেম্বরে উদ্বোধন হবে মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু। পদ্মা সেতু চালু হবে জুনে। বাইশ জেলার 36টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কোনো দুর্নীতি হয়নি দাবি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্ক্র্যাপ জাহাজের দাম। অস্থির চট্টগ্রামের শিপ ব্রেকিং শিল্প, রডসহ স্টিল পণ্যের প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।